গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 8 এপ্রিল বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 90টির বেশি আসন নিশ্চিত এনডিএর, বিজেপির একাই 70। শুরুতে মনে হয়েছিল এবারের নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন মনে হচ্ছে এবারের নির্বাচনে জয়লাভ করা একেবারেই সহজ। দেড়গাঁও বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর হয়ে শেষ প্রচার সভা সেরে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এদিন স্পষ্ট ভাষায় দাবি করেছেন এনডিএর দখলে 90টির বেশি আসন নিশ্চিত। এর মধ্যে বিজেপি একাই পাবে 70টির বেশি আসন। বাই চান্স আসনের সংখ্যা 100+ হতে পারে। গত এক মাসের বেশি সময় ধরে আসামের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলা থেকে শুরু করে বরাক উপত্যকার বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচার সভা করেছেন তিনি। করেছেন একের পর এক রোড শো, যেখানে জনসমাগম ছিল দেখার মতো। হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে দাপিয়ে বিজেপির পক্ষে প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী। অবশেষে মঙ্গলবার বিকেল 5টায় এই প্রচার অভিযান শেষ হয়েছে। অক্লান্ত হিমন্তের এই প্রচার কতটা ফলপ্রসূ হয় সেটা বোঝা যাবে আগামী 4 মে নির্বাচনের ফল প্রকাশের পরই। এদিন আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শেষ হওয়ায় গোটা আসামবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি ভাবিনি 2021 সালে মানুষ আকু এবার মোদী সরকার গানের তালে নাচতে নাচতে রাস্তায় নেমেছিলেন। এবারও সেটা হবে। তবে টানা নির্বাচনী প্রচারের পর আমি বুঝতে পেরেছি এই 5 বছরেও বিজেপির প্রতি আসামবাসীর আস্থা এক বিন্দুও কমেনি, যার ফলস্বরূপ আমার প্রতিটি জনসভা রোড শোতে হাজার হাজার মানুষ ভিড় করেছেন, নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন। এতেই পরিষ্কার বিজেপি এবার একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে। বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে কম করে 10 থেকে 11টি আসন যে এনডিএর দখল করবে সেটা আগেই বলে রেখেছেন মুখ্যমন্ত্রী। উজান আসাম নিয়েও স্পষ্ট বলে দিয়েছেন তিনি। তার কথায় উজানের অধিকাংশ আসনই গেরুয়া শিবিরের দখলে আসবে। তবে যোরহাট ও শিবসাগর নিয়ে প্রথমে কিছুটা সংশয় থাকলেও বর্তমান সময়ে এই দুই কেন্দ্রেও যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে এনডিএ। ফলে উজান আসাম নিয়েও চাপের তেমন কিছুই নেই। তিনি এদিন বলেন, নির্বাচনের আগে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। 2021 সালের নির্বাচনী প্রতিশ্রুতিও এই সরকার 5 বছরে পূর্ণ করেছে। এতে মানুষের মধ্যে বিজেপির প্রতি আস্থা আরও বেড়েছে। তাই স্বতঃস্ফূর্তভাবে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন বিজেপির সমর্থনে। তিনি আশাবাদী আগামী 9 এপ্রিল নির্বাচনের দিন আসামবাসী প্রাণ খুলে বিজেপিকে আশীর্বাদ করবেন। অপরদিকে বরাকে মেধার অভাব বলা রাজদীপ কোন মুখে ভোট চাইছেন, প্রশ্ন অভিজিতের। বিজেপি সরকারের আমলে একের পর এক বঞ্চনার শিকার হয়েছে বরাক উপত্যকা। তৃতীয় বা চতুর্থ শ্রেণীর চাকরি হোক বা ডেলিমিটেশনের মাধ্যমে দুটি বিধানসভা কর্তন করা হোক, সব ক্ষেত্রেই উপেক্ষিত বরাক। অথচ চাকরি নিয়ে শাসক দলের বিরুদ্ধে যখন মানুষ গর্জে উঠেছিলেন, তখনই বরাক উপত্যকার যুবক যুবতীদের মেধা কম বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজদীপ রায়। তাহলে এবার কোন মুখে তিনি ভোট চাইছেন, এই প্রশ্ন তুলে বিজেপিকে আক্রমণ করলেন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। অভিজিতের কথায় বরাকের যুবক যুবতীদের মেধা কম, নিযুক্তি ক্ষেত্রে এই উপত্যকার যুবক যুবতীদের বঞ্চনার অভিযোগের জবাবে শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায় এমন মন্তব্য করেছিলেন। তাহলে সেই রাজদীপ এবার কোন মুখে এখানকার লোকদের ভোট চাইছেন? মঙ্গলবার নিজের নির্বাচনী প্রচার অভিযান শেষ করে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শুধু উপত্যকার বেকার যুবক যুবতীদের এভাবে অপমান করাই নয়, 2022-এর বন্যার সময় যখন শিলচরের মানুষ নাজেহাল হচ্ছিলেন, তখন রাজদীপকে দেখা গেছে নিজের বাড়ির দ্বিতলে বসে ফটোশুটে ব্যস্ত থাকতে। কোভিড অতিমারির সময় বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শনে গিয়ে মানুষের দুর্ভোগের অভিযোগ শুনতেই 5 স্টার হোটেল নয় বলে মন্তব্য করেছিলেন রাজদীপ। এমন একজন অমানবিক লোক কীভাবে ভোট চাইতে পারেন মানুষের কাছে? তার ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই বলে তুপ দাগলেন অভিজিৎ। বিজেপি প্রার্থীকে তীক্ষ্ণ ফলাবিদ্ধ করে অভিজিৎ বলেন, সাংসদ থাকাকালীন মহাসড়কের কাজ দেখার নামে কিছুদিন পর পর পিকনিক মুডে ঘুরেছেন পাহাড়ি এলাকা। কাজ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে তারিখ পে তারিখ করেছেন, কিন্তু আজ পর্যন্ত মহাসড়ক সম্পূর্ণ হয়নি। অভিজিৎ বিজেপির বিরুদ্ধে বরাক বঞ্চনার অভিযোগ এনে বলেন, বরাকের আওয়াজকে প্রতিহত করতে 2টি আসন কমানো হলো, কিন্তু নিশ্চুপ ছিলেন রাজদীপ। ফলে তার ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই।
এরপর নিজের প্রচার অভিযান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, যেখানেই গেছেন ব্যাপক সাড়া পেয়েছেন, মানুষ বর্তমানে পরিবর্তন চাইছেন, ভোটে অবশ্যই এর ফল দেখা যাবে। বিধায়ক নির্বাচিত হলে শিলচরবাসীর মতামত নিয়ে শহরের জমাজল সহ অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চালাবেন বলেও জানান অভিজিৎ। কংগ্রেস কর্মকর্তা গত লোকসভা নির্বাচনে শিলচর দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সূর্যকান্ত সরকারের দল ছেড়ে বিজেপিতে যোগদান সম্পর্কে প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। শিলচরের মানুষ শিক্ষিত, কে কোন দলে গেলেন এ নিয়ে শহরবাসী মোটেই ভাবছেন না। অপরদিকে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল দক্ষিণ করিমগঞ্জে। মঙ্গলবার বিকালে দক্ষিণ করিমগঞ্জে শেষ হলো নির্বাচনী প্রচার। বিকট শব্দের মাইকের আওয়াজ আর নানারকম শ্রুতিকটু গানের শব্দে বিগত কয়েকদিন থেকে একেবারে নাজেহাল সাধারণ জনগণ। এমন মারাত্মক শব্দ দূষণ থেকে মঙ্গলবার মুক্তি পেয়েছেন দক্ষিণ করিমগঞ্জের মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে ভোট পর্ব। হাতে আর মাত্র একদিন, এক রাত বাকি। মঙ্গলবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নির্বাচনী প্রচার অব্যাহত থাকে দক্ষিণ করিমগঞ্জে। একেবারে মাটি কামড়ে রয়েছেন মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন। প্রচারের শেষ দিনে বিভিন্ন এলাকায় প্রচার সভায় জ্বর তুলেন তিনি। তবে বসে থাকেননি কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী। তার কর্মী সমর্থক নিয়ে প্রচারে জ্বর তুলেন এবং জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি। বিশাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দাবি করেন তিনি। তবে এআইইউডিএফ প্রার্থী আইনজীবী শিহাবুদ্দিনের পালে হাওয়া তুলতে বড় কোনো স্টার ক্যাম্পেইনার মাঠে না নামলেও তার ঘনিষ্ঠ বিশিষ্ট আইনজীবী জাকির হোসেন সহ বেশ কজন আইনজীবী ও কর্মী সমর্থকদের নিয়ে মাঠে প্রচার চালিয়ে জনসমর্থন আদায় করতে সক্ষম হয়েছেন। আইনজীবী জাকির হোসেন সংবাদ মাধ্যমের কাছে দাবি করে বলেন, তার দলের প্রার্থীর যোগ্যতা দেখেই মানুষ সমর্থনে এগিয়ে এসেছেন। ইউডিএফ প্রার্থী ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে দক্ষিণের জনগণের কাছে আবেদন জানিয়েছেন। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন তৃণমূলের প্রার্থী আজিজ খানও। তবে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি এবং ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে। এদিকে সম্প্রতি মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন নাকি বলেছিলেন তার নির্বাচনী প্রচারে নামবেন বিধায়ক সিদ্দিক আহমেদ। তার পাল্টা জবাবে সন্ধ্যায় বাড়িগ্রামের সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন মন্ত্রী দক্ষিণের বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেন যা বলেছিলেন তা ডাহা মিথ্যা। মিত্রজোটের প্রার্থী তাকে টার্গেট করে মিথ্যা ও মনগড়া ভিত্তিহীন অভিযোগ তুলে নির্বাচনী প্রচার চালালেও ইকবালের পক্ষে ভোট বৈতরণী পার হওয়া মোটেই সম্ভবপর নয়। কারণ মিত্রজোটের প্রার্থীর বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল দক্ষিণের মানুষ। প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ বলেন, যাকে তাকে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করবেন না এই সমষ্টির মানুষ। 5 বছর শান্তিতেই বসবাস করতে পারবেন এমন একজন ব্যক্তিকেই ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করবেন দক্ষিণের ভোটাররা। বলেন, দক্ষিণ করিমগঞ্জের মানুষ 4 বার ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন তাকে। সংসদীয় সচিব সহ পূর্ণমন্ত্রী হয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার জন্য এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও দক্ষিণ করিমগঞ্জের মানুষের অমঙ্গল হোক এটা চান না তিনি। বলেন, আজিজ আহমেদ খান বিধায়ক থাকাকালীন প্রচুর উন্নয়ন হয়েছে দক্ষিণে। একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি হিসাবে আজিজ আহমদ খানকে এবার সমর্থন করেছেন তিনি। বলেন, আজিজ খান বিধায়ক নির্বাচিত হলে দক্ষিণ করিমগঞ্জের মানুষের মঙ্গল হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। তাই কংগ্রেস প্রার্থী আমিনুর রশিদ চৌধুরী ও মিত্রজোটের প্রার্থী ইকবাল হোসেনকে বাদ দিয়ে টিএমসির প্রার্থী আজিজ আহমদ খানকে বিপুল ভোটে জয়যুক্ত করে দক্ষিণের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সমষ্টির জনগণের প্রতি আবেদন জানিয়েছেন সিদ্দিক আহমেদ। বলেন, এই নির্বাচনে মূল লড়াইয়ে থাকবে না মিত্রজোটের প্রার্থী, কংগ্রেস ও টিএমসির মধ্যে মূল লড়াই হবে। 40,000-এরও অধিক ভোটে জয়ী হবেন আজিজ আহমেদ খান, আশাবাদী প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। অপরদিকে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া বার্তা, পাতারকান্দিতে অমিত শাহের গর্জন। নির্বাচনী প্রচারের শেষ লগ্নে শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্র রীতিমতো উত্তাল হয়ে উঠল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গর্জনে। মঙ্গলবার বাজারিছড়া জিপির কালাচড়া লালমাটি মাঠে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে সকাল প্রায় 11টায় উপস্থিত হয়ে তিনি সরাসরি হুঁশিয়ারি দেন, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করতে হবে আর রাজ্যে বিজেপি সরকার গঠন করতেই হবে। সভামঞ্চে উঠেই ভারত মাতা কি জয় ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত করে তোলেন গোটা প্রান্তর।
মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসভা রূপ নেয় আবেগ উন্মাদনা ও রাজনৈতিক বার্তার এক বিশাল মঞ্চে। নিজের ভাষণের সূচনাতেই শ্রীভূমির এই পুণ্যভূমি থেকে মা কামাখ্যা দেবীর প্রতি প্রণাম জানান অমিত শাহ। পাশাপাশি গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও ইসাবেল শিব মন্দিরের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে তিনি বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এই ভূমি শুধু ধর্মীয় ঐতিহ্যের নয়, এটি আত্মত্যাগ, সংস্কৃতি ও জাতীয় চেতনার প্রতীক। এরপর একের পর এক তুপ দাগতে থাকেন বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে। তার অভিযোগ, কংগ্রেস বরাবরই আসাম ও বরাক উপত্যকার স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিজেপি এই ভূমির গৌরব ফিরিয়ে দিয়েছে, কিন্তু কংগ্রেস শুধু রাজনীতি করেছে। অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিয়ে অমিত শাহ বলেন, বরাক উপত্যকাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে হলে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও নিশানা করে তিনি কটাক্ষ ছুড়ে দেন। তার বক্তব্য, যাদের শিকড় ইতালির সঙ্গে জড়িত তারা শ্রীভূমির মাটি ও মানুষের আবেগ কখনো বুঝবে না। তিনি আরও বলেন, কংগ্রেস সিএএ চায় না, কারণ তারা জানে সিএএ কার্যকর হলে অবৈধ অনুপ্রবেশকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, অনেক হয়েছে, এবার পরিবর্তনের সময়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামে উন্নয়ন ও নিরাপত্তা দুটোই নিশ্চিত। পাতারকান্দির নামের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, পাতার মানে অটুট ইচ্ছা শক্তি, আর কান্দি মানে পাহাড় সম বর্ষা। এই শক্তিকে কেউ হারাতে পারবে না। তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভাষণের একাংশে বরাক উপত্যকার বীরাঙ্গনা কমলা ভট্টাচার্য সহ সুপুত্র দ্বারিকা প্রসাদ তিওয়ারি, অরুণ কুমার চন্দ্র ও ইন্দ্রপ্রভা দেবীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। উন্নয়ন প্রসঙ্গে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আসামে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, বিনিয়োগ এসেছে, উন্নয়নের নতুন দিগন্ত খুলেছে। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী 5 বছরে চা শ্রমিকদের দৈনিক মজুরি 500 টাকায় উন্নীত করা হবে। পাশাপাশি চা বাগানে একটি কলি 2টি পাতা প্রকল্প, আধুনিক বিদ্যালয় স্থাপন এবং শ্রমিকদের ভূমির পাট্টা দেওয়ার বিষয়ে উল্লেখ করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।